চা খাবেন? ভ্রুকুটি করে সৌমি বলে। এই সময়? হ্যাঁ, ভালো লাগবে। অনুমতি দিলে কাপ চা ট্রিট দিতে দ্বিধা করব না। সৌমির ওষ্ঠকোণে হাসির আভা আসে। আমোদে প্রমোদে ভাসে অন্তর্করণ। কিছুক্ষণ আগের সেই ক্লান্তিবোধ যেন ক্ষণিকেই হাওয়া হয়ে গিয়েছে। বাড়ি ফেরার তারাও ঝেড়ে ফেলেছে মন থেকে। মস্তিষ্ক ভেবে ওঠে এক কাপ চা খাওয়াই যায় ক্ষতি কি। এখন অপরাহ্ন, সারাদিনের সেই দাপটে থাকা সূর্যটা ঢলে পড়েছে পশ্চিম আকাশে। কিছুক্ষণ পর নত হয়ে যাবে নিশীথের ঘন আধারের কাছে। লুৎফুন্নাহারের আদেশ মোতাবেক শাড়ি পরেছে শাহানুর, নীল রঙের নিপুণ এক শাড়ি। এখন সে রান্নাঘরে শাশুড়ির আবদার রাখতে 2 কাপ চা বানাতে ব্যস্ত। নির্ণয় রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে এসেই তার নজরে পড়ে রান্নাঘরে। সেখানে শাহানুর। গত রাত থেকে সারাটা দিন মেয়েটা তার থেকে মুখ ফিরিয়ে রেখেছে। দুপুরে যখন হাসপাতাল থেকে ফিরেছে তখনও রুমে ছিল না। হয়তো তার সম্মুখে থাকতে চায় না, কিন্তু নির্ণয়ও দমে যাওয়ার পাত্র নয়। সকল দম্ভ একপাশে রেখে সে পুনরায় এগিয়ে যায় নিজ দোষী স্বীকার করতে। শাহানুর চায়ের কাপে চিনি নিচ্ছিল। হঠাৎ সেখানে নির্ণয়ের আগমন। তা বেশ উপলব্ধি করতে পারে শাহানুর। তবে এবার আর চমকায় না মেয়েটা, নিজ কাজেই ব্যস্ত থাকে। তার কাছে চায়ের 2 কাপ দেখে হয়তো ঈষৎ বিমর্ষ হয় নির্ণয়। একটা নিশ্চয়ই তার মায়ের, আরেকটা শাহানুরের। সে তালিকা থেকে বাদ। এই উপেক্ষা নিতে পারে না সে। বলার মতো কথাও খুঁজে পাচ্ছে না। কেমন অস্থিরতা বিরাজমান তার আদলে। কথার ছুতো খুঁজে মস্তিষ্ক মুহূর্তে পেয়েও যায়। হালকা ঝেড়ে কেশে গম্ভীর স্বর তুলেই বলে, আমাকেও এক কাপ চা দিয়েন, চিনি ছাড়া। সেই মেয়েটার জবাবের অপেক্ষা করে না। রান্নাঘরের কিছুটা ভেতরে এসে অযথায় কিছু খোঁজার ভান করতে থাকে। শাহানুর বাধ্য মেয়ের মতো পাতিলে আর কাপ পানি ঢালে। নির্ণয় আর চোখে দেখতে থাকে কাজে ব্যস্ত রমণীটিকে। নীল রংটা নির্মল গায়ে বেশ মানিয়েছে। মনে হচ্ছে যেন সর্বরে সদ্য ফোটা নীল রঙের পদ্ম কোমল। তবে চুলটা অমন খোপা করে রেখেছে কেন? খোলা চুলেই তো বেশ লাগে। পানি গরম হয়ে গিয়েছে। চায়ের কাপে ঢালতে গিয়ে পাতিল থেকে কিছুটা এসে পড়ে শাহানুরের হাতে। জ্বালাতনে হালকা নিনাদে ওঠে মেয়েটা। সম্বিত ফিরে নির্ণয়ের এক প্রকার দৌড়ে যায় তার নিকট। এক ঝটকায় হাতটা নিয়ে টেনে ধরে টেপের নিচে। অপ্রতিভয় শাহানুর। গরম জলের দরুন তার চোখের কার্নিশে আসা হালকা অশ্রুদানা নিয়ে এক অভিমানী দৃষ্টি ফেলে যে জলে ভিজতে থাকা তার হাত আর নির্ণয়ের হাতের ওপর। তখনই শোনা যায় নির্ণয়ের ভরাট স্বর, আমার উপর রাগ দেখাতে গিয়ে কাজে বেখেয়ালি হয়ে গেলে হবে? এতে উল্টো নিজেই আঘাত পাবেন। থামে নির্ণয়। চিরাচরিত গম্ভীর ভাব ফেলে হঠাৎ শোনা যায় অত্যন্ত নরম কণ্ঠে তুলে কিছু কথন। তেমন হলে যার উপর রাগ তার উপরেই ঝাড়ো। গরম পানিটা না হয় আমার হাতেই ফেললে শাস্তি হিসেবে, যদিও তা অপরাধীর জন্য যথেষ্ট নয়। চকিত হলো শাহানুর। নির্ণয়ের তুমি সম্বোধন আর এমন অভাবনীয় কথাই অবাক না হয়ে পারল না। আর দৃষ্টিতে বিস্ময় সমেত তাকায় নির্ণয়ের দিকে, যার মুখের এক পাশ দেখা যাচ্ছে কপাল যথোচিত গোটানো, চোয়াল শক্ত দৃঢ়। এত নরম কোমল স্বরে কথা ইনি বলছেন, দেখে তো ঠাউর করার উপায়ই নেই। রাতের গগন বেশ সুশোভিত। কোথাও কোথাও তারাদের ছত্রভঙ্গ উপস্থিতি, কোথাও আবার তাদের সংবদ্ধতা। মেঘের কালো বিভোর চাঁদটাও আজ ঝলমলে। নিজের আলোয় চারিপাশটা কেমন আলোকিত করে রেখেছে। সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাকৃতিক আলোয় অপরূপ মেলবন্ধনে নিজ শোভা বিলিয়ে যাচ্ছে। রুমের মাঝে কৃত্রিম আলো। শাহানুর ভাবুক চিত্তে শুয়ে আছে খাটে। সন্ধ্যায় করা নির্ণয়ের অদ্ভুত আচরণে মস্তিষ্ক পুরো থিতিয়ে আছে তার। তার উপর আগামীকাল লুৎফুন্নাহারও ফিরে যাবেন গ্রামে। তাকে সাথে যেতে সেধেছিলেন। ভার্সিটি না থাকলে চলেই যেত সে। এখানে যে তার একদম ভালো লাগে না। একাকিত্ব নিয়েও প্রস্তর দেওয়ালের মাঝে কি থাকা যায়। নির্ণয় রুমে নেই। ব্যালকনিতে কারোর সাথে অতি গুরুত্ব দিয়ে কথা বলছে। কার সাথে, কি নিয়ে
এত জানার অভিলাষ নেই শাহানুরের। তার মনের অভিমানে মোড়ানো বরফ যে এখনো পুরোপুরি গলেনি। নির্ণয় ফোন আলাপে ইতি টেনে রুমে আসে। তার পদধ্বনি বোধে আসতেই সঙ্গে সঙ্গে ওপাশ ফিরে শুয়ে পড়েছিল শাহানুর। নির্ণয়ের এই উপেক্ষা বোঝাতে বাকি থাকে না। সে ধীরে এসে শুয়ে পড়ে খাটে, মাঝে বরাবরের মতো কোলবালিশটা রাখা। আজকাল এটি শয়নে বড্ড অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি দেখতেই মনে বিদ্বেষ আসছে। এর হেতু জানা নেই নির্ণয়ের। সেরূপ বিরক্তি ভাব নিয়ে নির্ণয় বলে ওঠে, নিজের কেনা খাটে নিজে একটা শান্তির ঘুম দিতে পারি না, সাথে এমন লাশ পড়ে থাকলে আদৌ ঘুমানো যায়? নির্ণয়ের বলা পুরো কথাটা নিজের উপর নিয়ে যায় শাহানুর। অভিমানে মন বলে ওঠে, লোকটা কি কোনোভাবে আমায় খোটা দিল? লাশ বলতে আমায় বোঝালো নিশ্চয়ই। সহসা উঠে বসে সে। তার আত্মসম্মান বলে কি কিছু নেই? নীল শাড়ির আঁচল গুছিয়ে মূর্তিমানের ন্যায় বসে থাকে। তা দেখে ভরকায় নির্ণয়। তার অবধতা কপালের ভাঁজে স্পষ্ট। সে কণ্ঠে প্রশ্ন তুলে শুধায়, আপনি উঠলেন যে? রাত তো কম হয়নি। নিজেও ঘুমান, মানুষকেও ঘুমোতে দিন। শেষ বাক্যে বেশ ভারত্ব ছিল, অথচ নির্ণয়ের এই কথারও ভিন্ন মানে বুঝল শাহানুর। সে পাশে থাকলে ঘুমোতে পারে না লোকটা, অর্থাৎ সে বিরক্তির কারণ। অথচ এই মেয়েকে কে বোঝাবে যে যতক্ষণ তার ওই নারী দৃষ্টি দুটি বন্ধ না হবে ততক্ষণ ওই পুরুষ দৃষ্টি দুটি তাতে স্থির হওয়ার সুযোগ পাবে না। তো নির্ণয়ের কথার প্রেক্ষিতে কণ্ঠ খাদে রেখে সহজাত ভাব এনে শাহানুর জবাব দিতে তৎপর হয়, আমার মতো লাশের জন্য কারোর ঘুমের অসুবিধা হোক তা আমি চাই না। মানুষ আগে ঘুমাক, লাশ না হয় পরে ঘুমাবে। হতবাক হয় নির্ণয়। সে বলল কি আর এই মেয়ে বুঝলো কি? আর ও ঘুমালে তারপর এই মেয়ে ঘুমাবে? সেটা কি আদতেও সম্ভব? এই রমণীর আগে তার ঘুম আসবে? নির্ণয় গলার স্বর কিছুটা উঁচিয়েই বলে ওঠে, এই যে মিস, সরি মিসেস, লাশ আপনাকে বলিনি, ওকে এটাকে বলেছি। এটাকে, এটা পাশ থেকে সরান, আমার ঘুমে ডিস্টার্ব হয়। কোলবালিশ ঝাঁকিয়ে বলে নির্ণয়। স্তম্ভিত হয়ে সেদিকে নজর ফেলে শাহানুর। কোলবালিশ সরাবে মানে? এটা সরালে শুবে কিভাবে? বুঝে আসে না তার। ঠোঁট কামড়ে কিয়ৎক্ষণ ভাবে সে। অতঃপর নিজে কিছুটা সরে এসে নির্ণয়ের নিকট থেকে কিছুটা সরিয়ে আনে বালিশটাকে। এতে আরও বিহ্বল হয় নির্ণয়। মনে মনে বলে ওঠে, প্রয়োজনে এই মেয়ে স্বল্প জায়গায় শোবে, তবুও মাঝখান থেকে কোলবালিশ সরাবে না। তখনই মস্তিষ্ক বৃদ্ধাচারণ করে বলে ওঠে, শিখেছে তো তোর থেকেই। ব্যাস, বিষণ্ণ হৃদয় আর কথা তোলার সাহস পায় না। নির্ণয় সোজা হয়ে শুয়ে আছে, দৃষ্টি ঊর্ধ্বপানে। শাহানুর ওপাশ ফেরা। দুটির কারোর চোখেই তন্দ্রার রেশমাত্র নেই। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। শাহানুরের চোখে এখন জল নেই, শুধু আছে অবশিষ্ট অভিমানী বরফ গোলার প্রতীক্ষা। নির্ণয়ের চোখ আর হৃদয় জ্বলন্ত শিখার মতো জ্বলছে। কিছু বলতে চেয়েও বিবশ কণ্ঠনালীর আশপাশের চামড়া আঁকড়ে ধরে রেখেছে তা। ফলস্বরূপ শুধু জ্বলে যাচ্ছে মনন। আবহে বাহিরের রাস্তা হতে এক দুটো গাড়ির মৃদুমন্দ হর্নের আওয়াজ ভেসে আসছে শাহানুরের শ্রবণে। হঠাৎ সমস্ত বাধা ভুলে তাতে যোগ হয় বিরাট পুরস্বর, গত রাতের জন্য আমি সরি। আপনাকে হার্ট করে সাথে নিজে হার্ট হতে চাইনি, ভুল হয়ে গিয়েছে আমার। অপ্রত্যাশিতভাবে কাঙ্ক্ষিত কথায় হালকা চমকায় শাহানুর। পরপর তপ্ত শ্বাস ফেলে সে। মানুষে থাকা অভিমানটা লোচন থেকে অম্বু হয়ে ঝরে পড়ে। তবে ভাবুক মস্তিষ্ক বরাবরের মতোই ভেবে ওঠে, উনি এখনো সজাগ যে, আর আমিও সজাগ, তা বুঝলো কি করে? তার ভাবনায় ভাটা পড়ে নির্ণয়ের পুনরায় তোলা নিগুড়ো আবেদনী কণ্ঠ। ক্ষমা করা পরম ধর্ম। ক্ষমা? কিছুটা এপাশ হয় শাহানুর। কথাটা তার হৃদয় গাঢ়ভাবে আজর কেটেছে। হয়তো সারাদিনে অশান্ত হৃদয় রাতের এই দ্বীপ্রহরে কিছুটা শান্ত হয়ে এসেছে। নিজেকে ধাতস্থ করে শাহানুর ধরা গলায় তোলে সেই স্বস্তির পানি। ওকে। নির্ণয়ের সুস্থ শুষ্ক শ্যামবর্ণে রাঙা ঠোঁটের কোনো এক কোণে ঈষৎ হাসির আভা আসে, হয়তো পরিতোষে।
দেখতে ঠিক ওই আকাশের চাঁদের মতো বাঁকা হাসি, যা মেঘের আড়াল থেকে নিজের প্রভা ছড়িয়ে যাচ্ছে। শুক্রবার ছুটির দিন। বিহঙ্গের কিচিরমিচির আওয়াজে আজকে সকাল সেজেছে। বাকি 6টা দিন ব্যস্ততায় কাটানো। জনমানবের কাছে শুক্রবার একটু প্রশান্তির দিন অবশ্য, তবে উদ্যমী নির্ণয়ের জন্য মোটেও অবসর নয় আজ। খুব ভোরে উঠে চিরাচরিত নিয়মে নামাজ পড়ে 1 কাপ কফি নিয়ে নিল সে। পরপর হালকা শরীরের কসরত করে পরে থাকা কিছু ময়লা জামা কাপড় ভিজিয়ে রাখলো। বেশ কিছুক্ষণ পর সেগুলো ধৌত করে ভারী এক গোসল সেরে একেবারে বেরিয়ে আসে। কাপড়গুলো নিয়ে বেলকনিতে নাড়তে যাবে, পরক্ষণে এক নজর দৃষ্টি ঘুরায় পুরো রুমে। না, শাহানুর আসেনি। গত রাতের পর থেকে তার সাথে শাহানুরের স্বাভাবিক কথাটুকুও হয়নি। ঘুম থেকে উঠে পাশেই পায়নি মেয়েটাকে। রাতে সব মিটমাট হলো তো, তারপরেও কিসের উপেক্ষা? বিরক্তভাবে নির্ণয়ের ওষ্ঠপট হতে চবর্গীয় ধ্বনি শোনা যায়। এক প্রকার পরিশ্রান্ত মন নিয়ে সে এগোয় বারান্দায়। অপরদিকে শাহানুর লুৎফুন্নাহারকে সকালের নাস্তা তৈরিতে সহায়তা করছে। সে টমেটো শসা করছে সালাদের জন্য। মনটা তার বড্ড খারাপ হয়ে আছে, বলা যায় এক প্রকার সন্ত্রস্ত সে। শাশুড়ি নাকি চলে যাবে আজ। মহিলাটি একদম তার মায়ের মতো, শাসনে যেমন পটু তেমনি খুব আহ্লাদি আর মমতাময়ী। অ্যামাজনে থাকা গুহার মতো ফ্ল্যাটে উনি এক ভরসা হিসেবে ছিলেন। চলে গেলে ফের ফাঁকা হয়ে যাবে সব। তাছাড়া আজকাল এই ঘরে থাকা ভার ভার ভুতুরে লোকটার হাবভাবও ভালো ঠেকছে না। তার দৃষ্টির বেশ পরিবর্তন হয়েছে বটে। হঠাৎ কেন জানি শাহানুরের মনে হচ্ছে এই বদ্ধ গুহার ন্যায় বাসার বাঘের মতো অমন তীক্ষ্ণ দৃষ্টির সাথে হরিণের মতো অবলা নিরীহ প্রাণীটির থাকাটা দুষ্কর। সুপারভাইজার হিসেবে কাউকে প্রয়োজন যে রোজ তদারকি করবে। লুৎফুন্নাহারের আদলে ঋষিত ভাব স্পষ্ট। কি জানি কি কূটবুদ্ধি আটছেন তিনি। তরকারির পাতিল নামাতেই আচমকা সেখানে আগমন ঘটল নির্ণয়ের, যার দৃষ্টি আড়াআড়ি গিয়ে পড়ল কর্মে ব্যস্ত শাহানুরের আননে। লুৎফুন্নাহার ছেলেকে হঠাৎ দেখে স্তম্ভিত হয়ে শুধালেন, তুমি হঠাৎ রান্নাঘরে? সহসা দৃষ্টি তোলে শাহানুর। ব্যাস, মিলে যায় অপর গহীন ও খিজুগলের সাথে। মধ্যস্থানে বিরাজমান হাওয়ার সাথে কোনো এক শূন্য প্রান্তে সংবদ্ধ হয় দৃঢ় তীক্ষ্ণ তীরের ন্যায় আর নরম ত্রস্ত চোখ জোড়া। তরিত নজর হাঁটায় শাহানুর। লুৎফুন্নাহার বেশ বুঝেন বিষয়টা। নিশ্চয় সেদিনের ঘটনায় কিছু চলছে তাদের ভেতর। তিনি পুনরায় তাড়া দেন কথায়, ফারহান, তোমার কি খুব ক্ষুধা পেয়েছে? রান্না তো হয়ে গিয়েছে, ডাইনিংয়ে গিয়ে বসো। না, আমি এমনি এসেছিলাম। অবলীলায় জবাব নির্ণয়ের। কপালে টান টান ভাব আনেন লুৎফুন্নাহার। ওনার ভাবখানা এমন যেন একটা ছেলের বলার ডাহা মিথ্যা কথা। পরপর তিনি মনে মনে আফসোসের সুর তোলেন। বাধ্য ছেলেটা আজ এভাবে মাকে মিথ্যা বলল। কি অবনতি ছেলের! তবে এই অবনতি তো হওয়া চাই। তিনি কথা বাড়ালেন না, বেগবান এগিয়ে গেলেন ডাইনিংয়ের দিকে। শাহানুর নিচ দিকে তাকিয়ে কুণ্ঠাবোধ তার স্মৃতি স্পষ্ট। কারণ নির্ণয়ের চেয়ে তখনও দাঁড়িয়ে একদম শটান হয়ে, যেন 71-এর কোনো এক বীর সেনার প্রতিকৃতি রান্নাঘরের আসবাবের তাকের কাছে এনে রেখেছে কেউ। 3 জন খাবার টেবিলে সকালের খাবার খেতে বসেছে। লুৎফুন্নাহার শাহানুরের পাশেই বসেছেন। খাবারে ওনার মনোযোগ কম। ছেলের বউয়ের দিকে নজর ওনার। এই যে টেবিলে বসে অপ্রতিভে আলতোভাবে খাবার চিবোচ্ছে শাহানুর, এতই সাবধানে যাতে কেউ টেরই না পায়। অপরদিকে নির্ণয়, সে পুরুষ তো এক লোকমা মুখে তুলে সন্তর্পণে আর দৃষ্টি ফেলছে স্ত্রীর পানে। এহেন মনোরম আর তুষ্ট দৃশ্য দেখা থেকে বঞ্চিত হতে চান না লুৎফুন্নাহার। প্রীতমের কথা তবে সত্যি হতে চলল বলে এদের মাঝে ভাবসাব হচ্ছে, তাহলে ভেবে উনি ওঠেন। অভিজ্ঞ দৃষ্টি আর মস্তিষ্ক তো তাই বলছে। যদি তেমনই হয় তাহলে এখনই এই প্রেম গুণে ঘি ঢালার মোক্ষম সময়। তিনি খাবারে হাত বোলাতে বোলাতে নির্ণয়ের উদ্দেশ্যেই বলে ওঠেন,
গতকাল তো তোমায় বললাম ফারহান, আমার আজ বাড়ি ফিরতে হবে। তোমার দাদি তো আমাকে ছাড়া চারিপাশে অন্ধকার দেখেন। তোমার বাবাও কল করে করে তাগিদ দিচ্ছেন। আজ বিকেলে রওনা দেব, কি বলো? খাওয়া থামায় নির্ণয়, কণ্ঠে বিরক্ত ভাব এনেই বলে। এই তো সেদিনই রে, তেমন হলে আব্বুর সাথে আমি কথা বলি, এত তাড়া কিসের ওনার? তপ্ত শ্বাস ফেলে লুৎফুন্নাহার বলেন। তোমরা এ যুগের ছেলে পেলে এসব বুঝবে না। তোমার বাবা ও তার সংসার ছাড়া এই 2-3 দিন আমার কাছেও এক যুগ মনে হয়েছে। তোমাদের মামাবাড়ি গিয়েও আমি কখনো দুদিন থাকতে পারিনি। হাতের খাবারটুকু মুখে পুরে নির্ণয় পুরস্বর তুলে শোধায়। তাই বলে আজ বিকেলেই? ভেতর ভেতর ছেলের ওপর কিছুটা বিদ্বিষ্ট হন লুৎফুন্নাহার। এর এত প্রশ্ন কিসের? ওর প্রশ্নের জন্য আসল কথাই তো তিনি পেশ করতে পারছেন না, কিন্তু আদলে তা প্রকাশ না করে মাছের কাঁটা বাছতে বাছতে স্বাভাবিক ভঙ্গিতেই জবাব দেন। হ্যাঁ বাপ, আজই। আর বাড়িতে সকলের নূরকে বড্ড মনে পড়ে। বিয়ের পরপরই তো তোর সাথে পাঠিয়ে দিয়েছি, তাই ভাবছিলাম এবার সাথে ওকে নিয়ে যাব, ভালো হবে তাই না? একদমে বলে ক্ষান্ত হন তিনি, আবার খাবারে মনোযোগী হন। নির্ণয়ের ললাটে 2-3 রেখার আভা আসে। দাঁত আর জিভের কিনারায় আটকে পড়ে ভাতের দলা। দাঁত কোপাটির পেশি হঠাৎ কেন জানি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ তার প্রগাঢ় দৃষ্টি মায়ের দিক থেকে সরে যায় পাশে থাকা মেয়েটার দিকে, যে কিনা মলিন মুখে নিচ দিকে দৃষ্টি রেখে ঠোঁট দুটির মাঝে পাতা পড়ে থাকা শশার স্থান দিয়েছে। দৃষ্টি ফেরায় নির্ণয়, পুনরায় দাঁত চালায় মুখবহ পড়ে থাকা খাবারে, তবে তা পূর্বের চেয়ে বেশ দ্রুত ও কঠোরভাবে। সেথায় নিষ্প্রসিত হয়ে যায় খাবারটুকু। লুৎফুন্নাহারের এই নীরবতা জুৎসই লাগে না। তিনি এবার শাহানুরকে তৃতীয়বারের মতো সেধে ওঠেন। আমি বলি কি, আমার সাথে চলো নূর, সেখান থেকে তোমাদের বাড়ি গিয়েও কটা দিন থেকে আসতে পারবে, সবাই খুব খুশি হবে। তুই কিছু বল ফারহান। শেষ প্রশ্নটা করেন ছেলেকে, তবে সে উত্তর আসার আগেই ভদ্রতা স্বরূপ জবাব আসে শাহানুরের। আমারও গ্রামে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল। আম্মু আব্বুর কথা খুব মনে পড়ে আমার। তবে মা কদিনের ভেতর যাওয়া হবে না। ইউনিভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস আছে তো। বলে কি, সামনে তো ঈদুল আজহা, শীঘ্রই লম্বা ছুটি পাবো, প্রায় দিন 15-র মতো, তখন না হয় যাব। নির্ণয় নীরব ভূমিকায় আছে, শুধু প্লেটে দৃষ্টি রেখে উদ্গ্রীব হয়ে শুনতে থাকে অপর পাশে দুজনের কথোপকথন। লুৎফুন্নাহার আশাহত হন, পরক্ষণেই বয়স্ক মস্তিষ্ক কিছু একটা ভেবে ওঠে আর দৃষ্টি ফেলেন ছেলের পানে, যার মুখশ্রীতে গম্ভীরতা স্পষ্ট। তিনি নির্ণয়ের অভিপ্রায়ে ফের জিজ্ঞাসা করেন। তুই কিছু বলিস? নির্ণয় বুদ্ধেন্দ্রিয়, হাতড়েও বলার মতো কোনো শব্দ পায় না, তবে বলা যায় কিছু একটা। চুপ থাকা তো সমীচীন নয়। কিয়ৎক্ষণ মুখ থেকে সে গলায় গম্ভীরতা বজায় রেখেই বলে ওঠে। ওনার যদি গুরুত্বপূর্ণ ক্লাস থেকে থাকে তাহলে না হয় পরেই যাবে, আর ঈদের সময় গেলেই তো হলো। চোখ তুলে এক নজর তাকায় শাহানুর, এক নির্জীব দৃষ্টিতে। শুধু ক্লাস আছে বলে তাকে থাকতে বলেছে নির্ণয়। লুৎফুন্নাহার দ্বিমত করেন না, আনন্দের নিষ্প্রভতা এনেই বলেন। ঠিক আছে, মেনে নিলাম। ভার্সিটি কবে ছুটি দেবে তুমি আমায় জানাতে ভুলো না কিন্তু নূরমা। আমি জানার সাথে সাথেই তন্ময়কে পাঠিয়ে দেব, তোমায় এসে নিয়ে যাবে। নির্ণয় তো ব্যস্ত মানুষ, তোমায় দিয়ে আসা ওর কাম্য নয়। আর হ্যাঁ, একদম ঈদ টিদ কাটিয়ে তারপর ঢাকায় ফিরবে, বুঝলে? মুচকি হাসে শাহানুর। ততক্ষণে তাদের খাওয়ারও সমাপ্তির পথে। পরন্ত নির্ণয়ের অবোধ মস্তিষ্কে কিছুটা বল প্রয়োগে ভেবে ওঠে তার চিত্তপট। বিকল হয়ে আসে কণ্ঠনালী, ললাটে কুচকে ওষ্ঠ কামড়ে ধরে সে। ভেতর থেকে সরব তাকে বলে ওঠে। আমি তো ঈদের 2 দিন আগে ছুটি পাবো। দিবাকরের তোড়জোড় কমেছে, চারিপাশে বয়ে চলেছে স্নিগ্ধ সমীরণ। বিকেলের শেষ প্রহর বলেই হয়তো এমন কোমল প্রকৃতি। লুৎফুন্নাহার চলে গিয়েছেন প্রায় 2-3 ঘন্টা হবে। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই রওনা দিয়েছেন তিনি। নির্ণয়ও ওনার সাথে গিয়েছে। ফলস্বরূপ শাহানুর নির্জন ফ্ল্যাটে একদম একা। অবশ্য লুৎফুন্নাহার ছেলেকে তার সাথে যেতে নিষেধ করেছিলেন। মেয়েটা একা থাকবে, পরন্তু ছেলে তোমাকে একা যেতে দিতে পারে না।
তাছাড়া তাদের গ্রামটাও শহর থেকে খুব একটা দূরে না। আসা যাওয়ায় সর্বোচ্চ 4 ঘন্টা সময় লাগার কথা। এখন বইপ্রেমী শাহানুরের একা বাসায় আর কি কাজ? চিরাচরিত স্বভাব যা তাই তো করবে। দ্য নোটবুক এই রোমান্টিক উপন্যাসের প্রায় শেষ দিকে সে উপন্যাসের চরিত্র নোয়া ও আলীর মোহনীয় প্রেম কাহিনীতে এক প্রকার বিভোর হয়ে গিয়েছে সে। হাতে বই নিয়ে সালোয়ার কামিজ পরে চেয়ারে বসে আছে বেলকনিতে, একদম কিনারা ঘেঁষে। লুৎফুন্নাহার যাওয়ার সাথে সাথে শাড়ি নামক অমন বিরাট কাপড় গায়ে রাখার প্রয়োজন বোধ করেনি। তার মতো শান্ত মেয়ের অমন অশান্ত জিনিসটা যে বড্ড ঝামেলা পোহাতে হয়। হালকা হাওয়ায় বারান্দার টবে থাকা গোলাপের চারা গাছে ডালপালা দুলছে। পড়ার ফাঁকে ফাঁকে তা অবলোকন করছে শাহানুর। দীর্ঘদিন হয়েছে এই চারাটার। সেই যে শাহানুর প্রথম নির্ণয়ের সাথে এই বাসায় পদার্পণ করেছিল তখন থেকে দেখছে এটাকে। হয়তো আরো আগে থেকেই ছিল। দেখতেও যথাযোগ্য হয়েছে, হৃষ্টপুষ্টও বটে। অথচ বেহুদা গাছটা আজও একটি ফুল দিতে সক্ষম হলো না। মেয়েটা দৃষ্টি ঘুরিয়ে আবার মনোযোগী হয় বইয়ের খসখসে পাতায়। কেন জানি হঠাৎ পড়ার স্পৃহা হারিয়ে ফেলছে সে। দিন যেমন ঢলে পড়েছে দিগন্ত, তেমনি হয়তো একাকী মনও নিভে গিয়েছে একাকিত্বে। বিমর্ষতায় আর্টসার শ্রী নিয়ে রুমে চলে আসে শাহানুর। বুক সেলফে বইটি রেখে পেছনে ঘুরতেই দর্শনেন্দ্রিয় প্রতীয়মান হয় ওয়ার্ড্রবের ওপর রাখা একটা বড়সড় ফ্রেম। তাতে বাধাই করা পরিচিত পুরুষের অতিশয় গম্ভীর মুখখানা। নির্ণয়ের বেশ আগেকার ছবি এটি। আদল দেখে তাই মনে হচ্ছে হয়তো ছাত্র জীবনের ছবি। কালো শার্টের ওপর অ্যাপ্রন, গলায় পরিচিত জিনিসটা অর্থাৎ স্টেথোস্কোপ। তবে এখনকারটার মতো নয়, অনেকটা ভিন্ন সেটা। হাতের ভাঁজে গুটি দুয়েক বই। চুলগুলো বর্তমানের চেয়ে তুলনামূলক বড়। গালে এখনকার খোঁচা খোঁচা দাড়িগুলো অনুপস্থিত। মোটামুটি সব কিছুই বর্তমানের সাথে অমিল। তবে মিল আছে শুধু সেই চাহনির, যা চিরাচরিত ভাব সমেত নিকট, তীরের মতো ধারালো আর একদম প্রাণবন্ত। মনে হচ্ছে যেন সত্যি সত্যি তার দিকে তাকিয়ে আছে। এই লোক হয়তো জন্মই নিয়েছে এভাবে তাকিয়ে, ভেবেই পরপর দৃষ্টি ফেরায় শাহানুর। ওর গহীন চোখ দুটির দিকে নজর রাখার সাধ্য এই নাজুক কোমল চোখ দুটির নেই। নরম আঁখি দুটি বাঁচার পায়তারায় পেছন ফেরে, পরন্ত বাঁচতে আর পারে কই। পরন্তু পক্ষান্তরে যে সেই একই দৃষ্টি তাক করা, তবে সেই দুটো জীবন্ত, কারণ ফটকের সামনে চওড়া আর সুঠাম দেহের অধিকারী নির্ণয় দাঁড়িয়ে, সাথে সেই প্রগাঢ় দৃষ্টি। জড় দৃষ্টি দুটির দিকে তাকানো মুশকিল হলেও জ্বলন্ত আর জীবন দৃষ্টিগুলোর ক্ষেত্রে তা একদমই অসম্ভব, অসহিষ্ণুর। আর এরূপ অসম্ভবকে সম্ভব করার সাহস বা প্রচেষ্টা কোনোটাই নেই শাহানুরের। ফলস্বরূপ দমে গেল সে। নিজ নজর নামিয়ে মেঝেতে রাখল তা। ভ্রান্ত মন অগোচরে বলে উঠল, হায় মোর আল্লাহ, এই ভুতুরে লোকটা কখন দরজায় এসে দাঁড়িয়েছে? আমি ওনার ছবি দেখছিলাম, তা দেখে ফেলেনি তো? এখন আবার ভূতের মতো তাকিয়েও আছে। উফ, অসহ্য। তবে মুখে একদম নির্বাকের ন্যায় কুলুপেটে রয়েছে। নির্ণয় স্মৃতে সহজাত ভাব আনে। শার্টের হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসে রুমের ভেতর। আরো একবার আপাদমস্তক পরখ করে মেয়েটাকে। রমণীর লাজুক ভাব দেখেও সে কণ্ঠে তুলল নারিকায়া নাড়িয়ে দেওয়ার মতো সংবদ্ধ বাণী। এভাবে অন্যের ছবিতে নজর দেন কেন? আল্লাহ না করুক যদি নজর লেগে যায়, অসুখ বিসুখ হলে তারপর? আমি এসবে খুবই সচেতন থাকি। বরাবরের মতো নির্ণয়ের আদলে গম্ভীরতা স্পষ্ট ছিল। কথাটুকু বলেই সেই ধপাস করে বসে পড়ল খাটে। তার হাবভাব এমন যেন তেমন কিছুই সে বলেনি, অথচ অপ্রতিভ শাহানুর। সে তো একরাশ কোণঠায় বাতাসে মিশে যাওয়াই জোগাড়। বিধায় সে আর দাঁড়ায় না সেথায়। এক প্রকার বেগবান পায়ে ত্যাগ করে রুম। যেতে যেতে লাজুক মন ভাবে, লোকটা দেখে ফেলেছে, ইস, এর চেয়ে শরমের আর কি হতে পারে? নিকষকালতমে সেজেছে রাত, পরন্তু এই আধারে নিজ স্বরূপ প্রকাশে উঠে পড়ে লেগেছে আকাশ লোকের বাসিন্দারা।
এই তো আজকের চাঁদের আকৃতি পূর্বের চেয়েও উন্নতি হয়েছে, সাথে রূপালি কিরণও ছড়াচ্ছে। অবশ্য শহরের কৃত্রিম আলোর নিকট চাঁদের এই মোহনীয় কর ঠাওর করার উপায় নেই, কিন্তু প্রেমিক যুগল হৃদয় যা প্রতিনিয়ত ওই চাঁদের পানে তাকিয়ে সেখানে যেখানে স্বপ্নের ঘর বনতে চায়, তারা নির্ঘাত এই রমণ শোভা উপলব্ধি করছে। নক্ষত্ররাজিরাও চাঁদের সাথে একজোট, তারা আজ পথ করেছে নভ ভবতা বাড়িয়ে তা আরও চমকপ্রদ করতে। নির্ণয়ের সাথে কোন রকম রাত্রিভোজ সেরেই রুমে এসে ঘুমের তোড়জোড় করছিল শাহানুর। হঠাৎ বাতায়ন দিয়ে তার নজরে আসে রাতের অম্বরের সম্মোহিনী রূপ। মুগ্ধনয়নে সেই পানে তাকিয়ে থাকে সে, উপভোগ করতে থাকে ঝলমলে গগনপুরী। নির্ণয় রুমে ঢুকতেই তার নজরে আসে পিঠ জুড়ে কেশরাশি ছড়িয়ে আকাশের পানে তাকিয়ে থাকা শাহানুরকে। রাতের ঠান্ডা হাওয়ায় সেই কেশগুলো ঈষৎ উঠছে। পুনরায় অভিভূত হয় নির্ণয়ের চিত্ত। আনমনেই ওষ্ঠ নাড়িয়ে নিভু স্বরেই বলে ওঠে, তুমি মুগ্ধ হয়ে আকাশ দেখো, আমি দেখি তোমাকে। সম্ভিত আসতেই ধাতস্থ হয় সে। দিনকে দিন নিজের এরূপ পরিবর্তনে বিস্মিত না হয়ে পারে না। কিয়ৎক্ষণ স্থির থেকে নিজেকে গুছিয়ে দৃঢ় কদমে এসে খাটে বসতেই সম্বিত আসে শাহানুরের। অতর্কিতভাবে নজর ফেরায় সে। ততক্ষণে নির্ণয় শয়নে তৎপর। অতঃপর আজ আবারও সেই বিরুদ্ধমান প্রতিদ্বন্দ্বী কোলবালিশকে দেখে চল কঠিন হলো তার। পরিণত দুটি নারী পুরুষ যারা কিনা স্বামী স্ত্রী, তাদের মাঝে কোলবালিশ থাকাটা অনুচিত বলেই গণ্য করেছে নির্ণয়ের হৃদয়। তবে মস্তিষ্ক সব ভাবনা রেখে এটাকে সরানোর পায়তারা করছে। কিছুক্ষণ মূর্তিমানের মতো থেকে তড়াক করে উঠে বসে নির্ণয়। বালিশটা এগিয়ে দেয় শাহানুরের দিকে। এতে বিহ্বল হয় মেয়েটা, চোখে ফুটিয়ে তোলে প্রশ্ন। শাহানুরের প্রশ্নাক্ত দৃষ্টির প্রেক্ষিতে নির্ণয়ের খুব জোর দিয়ে বলার অভিলাষ জাগে যে স্বামী স্ত্রীর মাঝে এই বেয়াদব কোলবালিশের থাকাটা বিরাট বড় অপরাধ। এতদিন থাকতো, ভুল করতো, এখন এই হতচ্ছাড়ার এখানে কোনো জায়গা নেই। তেতলো ভিন্ন কথা। এটা থাকলে আমি ঘুমোতে পারবো না, অসহ্যকর জিনিস একটা। শাহানুর জাপটে নিল বালিশটা তাদের মাঝেই। তবে নির্ণয়ের থেকে কিছুটা দূরত্বে রাখতে যাবে তখনই সেটা বাঁ হাতের আঙুল দিয়ে খামচে ধরল নির্ণয়। স্বরে কঠোর ভাব এনে বলল, এটাকে বিছানাতেই রাখা যাবে না, থাকলে আমার গায়ে লাগবে। আমার সাথে শুবেনি যখন, তখন মাঝে এটা থাকলেই কি আর না থাকলেই কি। কথাটুকু বলেই কোল বালিশটা নিয়ে রাখতে তৎপর হয় অনতি দূরে থাকা অড্রপের উপর। শাহানুর এতে হতবাক হলেও সহসা তার মস্তিষ্ক নির্ণয়ের কথার বিরোধিতা করে বলল, আমার পাশে শোবেনি যখন বলে লোকটা কিছু বোঝাতে চাইল নূর। তুই ওনার পাশে শুতে উন্মুখ মোটেও না। ব্যাটা নিজেকে ভাবে কি ফিল্মের হিরো? তবে এইসব কথা কণ্ঠে তোলার সাধ্য নিশ্চয়ই নরম সরম শাহানুরের কাম্য নয়। তাই মস্তিষ্কের বলা কথাগুলো একপাশে রেখে শাহানুর হালকা নিচু স্বরেই বলে ওঠে, বিকালের দিকে ভেবেছিলাম ওই রুমে চলে যাব, কিন্তু স্বল্প সময়ে। নির্ণয়ের শক্ত কণ্ঠ তার কথায় বাধা দেয়। তার দরকার নেই। এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুম করার কি আছে? এক জায়গায় স্থির থাকুন। থামে নির্ণয়। জিভ দিয়ে নিম্নষ্ঠ সিক্ত করে কণ্ঠ তুলল কিছু অন্য শব্দ। এখন থেকে এখানেই থাকবেন, অন্য কোথাও নয়। চিত্তের কোনো এক তীর ভাগে ভালো লাগার আগমন হলেও কেন ভেবে ওঠে অবোধ শাহানুরের মস্তিষ্ক। কয়েক পলক ঝাপটে হয়তো বোঝার প্রয়াস চালাসে। তার ভাবনায় ভাটা পড়ে নির্ণয়ের সরংশ বেগে এসে খাটে শুয়ে পড়ায়। তৎক্ষণাৎ ভরকায় মেয়েটা, কিছুটা সরেও আসে সে। তাদের মাঝে দূরত্ব আছে বেশ অনেকটা, তবুও মাঝের বালিশটা থাকলে একটু স্বস্তি পেত শাহানুর। শয়নে নির্ণয়ের তাড়া দেওয়ায় তার হৃদয়ের বিবৃত ভাব আরও গাঢ় হয়ে আসে। তবে আর উপায় না পেয়ে শরীর গুটিয়ে হালকা চেপে ঘাপটি মেরে ওপাশ ফিরে শুয়ে পড়ে শাহানুর। অনেকটা সময় কেটে যায়, নির্ণয়ের দৃষ্টি বদ্ধ। তবে তার মন দুয়ার খোলা। মস্তিষ্ক আইঠাই করা প্রশ্নটা নীরবতা ভেঙে আচমকা রাজভারী স্বরে করে বসে সে। আপনি তো সাইকোলজির স্টুডেন্ট।
ওপাশ ফেরা শাহানুরের দৃষ্টিও বদ্ধ ছিল, তবে শ্রবণ পথ ছিল উন্মুক্ত। কথাটা কর্ণগোচর হতেই অক্ষি কপাট খুলে সে চোখের পাপড়িগুলো কয়েকবার ঝাপটে অকপটে উত্তর দেয়। হুম। তবে ভীত মস্তিষ্ক নিঃসত্তাকে শুধাই, এই লোক এখন আবার এইসব জিজ্ঞেস করছে কেন? কোনো পড়া ধরবে নাকি? সে ধরলে ধরুক, ও ওই সব পারে। তার ভাবনার মাঝে শোনা যায় পুনরায় নির্ণয়ের স্বর। কোন বর্ষ যেন? ললাটে ভাঁজ পড়ে শাহানুরের। কি পরিমাণ আহামক আর খাটাস হলে পরে একজন লোক তার বউ কোন ইয়ারে পড়ে তা জানে না। হৃদয়ের হঠাৎ মান ভর করে কাট কাট গলায় বলতে ইচ্ছা করে, কেমন স্বামী আপনি, এটাও জানেন না? তবে ভাবনা সমেত কথা বলে না শাহানুর, বরং নির্ণয়ের প্রশ্নের প্রেক্ষিতেই জবাব দেয়। 3য় বর্ষ। 3rd ইয়ারে পড়েন সেহেতু নিশ্চয়ই সাইকোলজি নিয়ে স্পষ্ট ধারণা আছে। মানুষের হাবভাব দেখে মানসিক অবস্থা বুঝতে পারেন নিশ্চয়ই।